আসসালামু আলাইকুম। কমনলা একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আছি জান্নাত আরা চৌধুরী। বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে ল ডিপার্টমেন্টে। তো আজকে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য সাম্প্রতিক জিকের উপর একটি ছোট্ট ক্লাস নিব। শিরোনাম দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আসলে ক্লাসটি হবে বাজেটের উপর। বাজেট বর্তমানের বেশ রিসেন্ট একটা টপিক। সেজন্য এটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা জানবো বাজেট কি বা এটা কিভাবে হয়। তো বাজেট কি সেটা জানার জন্য আমরা দেখব বাজেট হলো একটি নির্দিষ্ট অর্থ বছরের জন্য সরকারের আয় এবং ব্যয় এর সম্ভাব্য হিসাব ও আর্থিক পরিকল্পনা। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সরকার আগামী এক বছরে কত টাকা আয় করবে এবং কোথা থেকে আয় করবে, কত টাকা কোথায় ব্যয় করবে, এর একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই পূর্ণাঙ্গ পরিকল্পনাই হচ্ছে বাজেট। তো বাংলাদেশে সাধারণত অর্থবছর হচ্ছে পহেলা জুলাই থেকে ৩০শে জুন পর্যন্ত। আহ অর্থাৎ ২০২৬-২৭ অর্থ বছরের শুরুটা হবে পহেলা জুলাই থেকে এবং এটা শেষ হবে ৩০শে জুন। সাধারণত বাজেট বাংলাদেশে জুন মাসের প্রথমার্ধে পার্লামেন্টে উপস্থাপন করা হয়। এরপর পহেলা জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হয়। এখানে তোমাদের মনে রাখার বিষয়টা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেন তাজউদ্দিন আহমেদ ৩০শে জুন ১৯৭২। তাজউদ্দিন আহমেদ যে বাজেটটি উপস্থাপন করেন এই বাজেটটির আকার ছিল ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। ৭৮৬ কোটি টাকা। এই ৭৮৬ কোটি টাকার এই বাজেটটি ছিল কিন্তু বাংলাদেশের প্রথম বাজেট। এখন আমরা দেখব বাজেটের প্রক্রিয়া, অর্থাৎ বাজেট কোথা থেকে কিভাবে পাস হয় এই পুরো প্রসেসটা। তো প্রথমেই সব মন্ত্রণালয় তাদের ব্যয়ের প্রস্তাব পাঠায়। এরপর অর্থ বিভাগ সব প্রস্তাব যাচাই করে। অর্থাৎ কোন মন্ত্রণালয়, যেমন শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারা কোথায় কত টাকা খরচ করতে চায় এই সমস্ত কিছু পাঠায়, যেটা অর্থ বিভাগ প্রস্তাবগুলোকে যাচাই করে রাখে। পরবর্তীতে এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রাজস্ব আয়ের সম্ভাবনা নির্ধারণ করে, অর্থাৎ সরকার কোথা থেকে কত টাকা আয় করতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করে। এরপরে পরিকল্পনা কমিশন উন্নয়ন প্রকল্প বিবেচনা করে, দেন মন্ত্রিসভা বাজেট অনুমোদন করে। সবশেষে অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করে। এরপর বাজেট পাস হয় এবং পরবর্তীতে ইফেক্টিভ হয়। এরপর আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট ২০২৬-২৭ অর্থ বছরের যে বাজেটটি আছে সেটি। তো এটি উপস্থাপন করা হয় গত ১১ জুন। আম, এই যে গত ১১ই জুন উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। অর্থাৎ একটু আগে আমি যে বললাম যে তাজউদ্দিন আহমেদ প্রথম যে বাজেটটা উপস্থাপন করেছিলেন ১৯৭২ সালে, এই বাজেটের আকার ছিল হচ্ছে ৭৮৬ কোটি টাকা। এবং এইবারের যে বাজেটটা করা হয়েছে এটার আকার হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। অর্থাৎ কোথায় ৭৮৬ আর কোথায় ৯,৩৮,০০০ কোটি টাকা। তো এটা হচ্ছে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটা। আর এই বাজেটের মূল লক্ষ্যটা হচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করা। তো বাজেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা কত নাম্বার বাজেট। এটা ৫৫তম বাজেট, তবে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু একটা বাজেট করেছিলেন, তো সেটাকে কাউন্ট করলে এটা হচ্ছে ৫৬তম বাজেট। এই বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের শিরোনাম গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এরপর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই বাজেটটা আসলে কেমন বাজেট। তো বাজেট সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সুষম বাজেট, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। সুষম বাজেট হচ্ছে সরকার যতটা আয় করে আর যতটা ব্যয় করে তার মধ্যে একটা ব্যালেন্স থাকে। অর্থাৎ আমি আমার আয়ের চেয়ে খুব বেশি পরিমাণেও ব্যয় করব না, আবার খুব কম পরিমাণেও ব্যয় করব না। আর উদ্বৃত্ত বাজেট যেটা, এটা হচ্ছে সরকার যতটা আয় করে তার চেয়ে অনেক কম ব্যয় করে। সুতরাং কিছু বেঁচে থাকে। সো কিছু উদ্বৃত্ত থাকে। এজন্য এটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আর আমাদের যে বাজেটটা আছে বা ৩ নম্বর যে বাজেটটা সেটা হচ্ছে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট যেখানে সরকার যা আয় করে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ব্যয় করে। এজন্য হচ্ছে এটা ঘাটতি বাজেট। তো এবারের যে বাজেট বা ৫৫তম যে বাজেট এটা হচ্ছে ঘাটতি বাজেট। এই ঘাটতি বাজেটের ঘাটতির পরিমাণটা কত? ঘাটতির পরিমাণটা হচ্ছে ২,৪৩,০০০ কোটি টাকা। অন্যদিকে এই বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা।
রাজস্ব লক্ষ্যমাত্রা বলতে সরকার যে আয় করবে বা যে রেভিনিউ কালেক্ট করবে সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ টোল, ইজারা ফি, আম জরিমানা বা বিভিন্ন ধরনের ট্যাক্স এইসব জায়গা থেকে সরকার যে আয়টা করবে সেটার যেই গোলটা সরকারের আছে সেটা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এরপর কিছু ডেট মনে রাখতে হবে। সেটা হচ্ছে বাজেট কবে ঘোষণা করা হয়, কবে পাস করা হয় এবং কবে কার্যকর হয়। কার্যকর কবে হয় এটা হচ্ছে সাধারণত বাজেট ১লা জুলাই থেকেই কার্যকর হয়। সো এটা মনে রাখা খুবই ইজি। আর পাস করা হয়েছে কবে? পাস করা হয়েছে ৩০শে জুন ২০২৬। ঘোষণা করা হয়েছে ১১ই জুন ২০২৬। এটা ছিল হচ্ছে ২০২৬, ২৭ এর ৩ টা মূল্যবান ডেট আরকি। তো এরপর আমরা দেখব জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কত? সেটা হচ্ছে ৬.৫%। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট আছে সেখানে। এটা হচ্ছে ৬.৫%। আরেকটা হচ্ছে মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা। এটা হচ্ছে ৭.৫%। এটাও খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টা আমাদের একদম টানা মুখস্থ থাকবে। তো তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি এমন আরো ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে যেটা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য বেশি ইম্পর্টেন্ট এরকম সমস্ত ক্লাস নিয়ে এবং এক্সাম ব্যাচ নিয়ে কিন্তু কমন ল একাডেমি আসছে। কমন ল একাডেমিতে তোমাদের এর জন্য এক্সাম ব্যাচ চালু হবে যেখানে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরেকটু ঝালিয়ে নিতে পারবে এবং পূর্ণাঙ্গ কোর্সও আসবে যেখানে তোমরা বাংলা, ইংরেজি, জিকে সবকিছুই শিখতে পারবে। তোমাদের অ্যাডমিশনের জন্য একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, আবার একটু পড়ালেখায় আসি। করমুক্ত আয় সীমা, করমুক্ত আয় সীমা বলতে তোমাকে কত ইনকাম করলে তোমাকে আসলে ইনকাম ট্যাক্স দিতে হবে না। তো একজন সাধারণ ব্যক্তি যে আছে তার জন্য হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। এর উপরে যদি সে ইনকাম করে তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে বা তবে এর নিচে ইনকাম করলে তাকে দিতে হবে না। নারীদের জন্য এটা একটু শিথিল করা হয়েছে। নারী এবং ৬৫ বছরের উপরে যারা আছে তাদের জন্য ৪,২৫,০০০ টাকা। এর নিচে যদি কেউ ইনকাম করে তবে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। তবে যদি ৪,২৫,০০০ টাকা বা তার বেশি ইনকাম করে তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের জন্য এটা ৫,০০,০০০ টাকা এবং জোলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের জন্য ৫,২৫,০০০ টাকা। এটা হচ্ছে করমুক্ত আয় সীমা। এরপর কোন খাতে কত বরাদ্দ করা হয়েছে? যেমন এখানে মাধ্যমিক বা উচ্চ শিক্ষা বিভাগ এখানে হচ্ছে ৫৭,৩০১,৬৮,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এভাবে কিছু ইম্পোর্টেন্ট খাতের বিষয় বলা হয়েছে যেমন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এখানে ৬৯,২৪,৯১,৯২,৬২,৬২,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা ৪৯,৩৮৬,৮৯,০০,০০,০০০ টাকা এটা হচ্ছে বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪৬,৭৩৭,৯২,০০,০০০ টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪২,৭৯,৪৫,৪৫,৩৯,৩৯,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এগুলো নিয়ে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবে একটু জেনে রাখা ভালো। আচ্ছা, প্রশ্ন আসার সম্ভাবনা আছে যেখানে সেটা হচ্ছে ব্যয় এবং ঘাটতি সংক্রান্ত যে বরাদ্দগুলো আছে এখানে। যেমন দেশি বিদেশি ঋণের যে উম সুদ পরিশোধ আরকি। দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ বলতে আমরা জানি যে আমাদের সরকার বিভিন্ন সময় দেশের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গা থেকে যেমন বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এডিবি বা বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা থেকে অনেক ঋণ নিয়েছে। এবং এই ঋণের কিন্তু একটা নির্দিষ্ট সুদ আছে। অর্থাৎ এটা ঋণের মূল টাকা না। এটা হচ্ছে সরকার এই আগামী ১ বছরে অর্থাৎ ২৬-২৭ অর্থবছরে এই ১ বছরে সরকার যে পরিমাণ সুদ দিবে সেটা হচ্ছে এই ১,২৭,০০০ কোটি টাকা। সো এটা কিন্তু মূল টাকা না, এটা হচ্ছে সুদ। এরপরে আছে প্রজাতন্ত্রের কর্মচারী মানে সরকারি যে কর্মচারী আছেন তাদের বেতন ভাতা, তাদের বেতন, পেনশন এই সমস্ত বা অন্যান্য সুবিধা বাবদ সরকার অন্তত ৮৯,৩৮০ কোটি টাকা ব্যয় করবে। বার্ষিক উন্নয়নের কর্মসূচি আছে। মানে এডিপি তে খরচ করবে। এডিপি বলতে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বোঝায়। অর্থাৎ সরকার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল এগুলো যে নির্মাণ করে এখানে যে ব্যয়টা করে এটাই হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। তো এইখানে সরকারের প্ল্যান হচ্ছে ৩,০০,০০০ কোটি টাকা খরচ করা। মানে মোট উন্নয়ন ব্যয় হচ্ছে ৩,১৬,০৭৫ কোটি টাকা। আরেকটা হচ্ছে সামগ্রিক ঘাটতি। মানে এই যে আমি যতটা রেভিনিউ কালেক্ট করছি বা যতটা আয় করছি তার থেকে যে বেশি ব্যয় করে ফেলছি তো কতটা আমার ঘাটতি থাকছে সেটা হচ্ছে সামগ্রিক ঘাটতি। এই সামগ্রিক ঘাটতি হচ্ছে ২,৪৩,০০০ কোটি টাকা। তো এইগুলো খুবই ইম্পোর্টেন্ট। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব।
আর আজকের জন্য বাজেটের ক্লাস এ পর্যন্তই শেষ। কারণ বাজেটের জন্য এই ছোট, ছোট ইনফরমেশন গুলো মনে রাখাই যথেষ্ট। আমরা চেষ্টা করব আমাদের পরীক্ষার আগে সাম্প্রতিক যে বিষয়গুলো হবে সেগুলো নিয়ে বেশ নজরদারি রাখার। যাতে করে সাম্প্রতিক জিকেতে আমরা বেশ ভালো একটা মার্ক তৈরি করতে পারি। সো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ। অ্যান্ড এমন আরো ক্লাস পেতে কমন একাডেমির সাথেই থাকুন।